দেয়ালে জলের দাগ যেন বন্যা দাগ রেখে গেছে, শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন। কেউ কেউ বলতেই পারেন আমাদের শিক্ষা ব্যবস্থার ওপরও গভীর দাগ ফেলেছে এই দুর্নীতির বন্যা। আর সেই দাগীদের তালিকা এবার 7 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সেই নিয়ে প্রথম প্রশ্ন। পরীক্ষা শুরুর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা রাজ্যে। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে দাগীদের তালিকা। এসএসসিকে ডেডলাইন সুপ্রিম কোর্টে। বারবার অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আসলে কাদের আড়াল করতে চাইছে রাজ্য? দ্বিতীয় প্রশ্ন। কোনো মন্ত্রী চেয়েছিলেন তাঁর প্রার্থীরা চাকরি পাক, সেই জন্যই কলঙ্কিত গোটা নিয়োগ প্রক্রিয়া। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তে কি আদৌ সামনে আসবে সেই সব মন্ত্রীর নাম? তৃতীয় প্রশ্ন। নিয়োগে গড়মিলের জন্য রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদই দায়ী, তাদের জন্যই যোগ্যরা আজ রাস্তায়। আজ স্পষ্ট বলল সর্বোচ্চ আদালত। এরপর শাসক দল বিরোধীদের চাকরি খেগো বলে আক্রমণ করবে কোন যুক্তিতে? চতুর্থ প্রশ্ন। দাগীরা যদি পরীক্ষায় বসে ফল ভুগতে হবে এসএসসিকে। কারচুপি করলেই হস্তক্ষেপ করবে আদালত, তদন্ত যাবে সিবিআইয়ের হাতে। আজ সাফ জানালো সুপ্রিম কোর্ট। এবার কি অন্তত সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা স্বচ্ছভাবে করবে রাজ্য সরকার? পঞ্চম প্রশ্ন। আপনার ছেলে আইসিসি প্রেসিডেন্ট, লক্ষ কোটি টাকার ব্যাপার। পরিবারতন্ত্র ইস্যুতে অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী। নিজের পরিবার দেখুন, পাল্টা বিজেপি। তবে কি 26-এ শাসক বিরোধী দুপক্ষেরই হাতিয়ার হতে চলেছে এই পরিবারতন্ত্র? ষষ্ঠ প্রশ্ন। একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় হাজিরা 96%, অন্যদিকে তৃণমূল নেতৃত্বের ছবি দেয়া পাঞ্জাবি পরলেন অধ্যক্ষ। একই দিনে কলকাতার শিক্ষাক্ষেত্রে দুটো ছবি। উপাচার্য যেখানে শিরদাঁড়া সোজা রাখলেন, সেখানে কেন দলদাসের মতো আচরণ করলেন অধ্যক্ষ? তবে শুরুতেই দেখাবো আজকে সব থেকে বড় খবর। 7 দিনের মধ্যে চিহ্নিত দাগীদের নামের তালিকা প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপনি আমাদের আবার পরীক্ষায় বসাচ্ছেন কেন? যদি পরীক্ষায় বসাচ্ছেন তাহলে একটা বিকল্প সরকারকে বলুন যে করতে, একটা ডিপার্টমেন্টাল এক্সাম। তো বিচারপতি আপনারা এত অপারগ কিভাবে হয়ে গেলেন? আপনাদের কাছে যখন সিবিআই এর ডেটা আছে, আপনারা বলছেন যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে আমরা ডেটা পেয়েছি, আমরা ডেটা স্ক্যান টিকেট থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল উদ্ধার করেছি। 2টো ফাইল আমাদের কাছে আছে। এসএসসির কাছে যদি অন্তত যে কোনো একটা কপি থাকতো তবু আমরা মেনে নিতাম। তাহলে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে তার ভিত্তিতেই বলছেন এই ব্যক্তি অযোগ্য, এ পরীক্ষায় বসতে পারবে না, টাকা ফেরত দিতে হবে। আবার আপনারা আমাদের পরীক্ষায় বসাচ্ছেন, তার মানে কোথাও না কোথাও স্বীকার করছেন আমরা যোগ্য। বাবু, আসলে তফাৎটা যোগ্য আর অযোগ্যই তো হলো না, চিহ্নিত অযোগ্য এবং বাকিরা। এ বিচিত্র। এবং সেই বাকিরার মধ্যে সবাই যোগ্য, এই হলফনামাটা, এই বক্তব্যটা এসএসসি দিল না। দেখুন, এসএসসি ওরা দুর্নীতি করেছে, ওরা ওদের বক্তব্য রেখেছে। আমার আজকে না, তারপরেও যদি বলতো যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড, বাকিরা যোগ্য, জাস্ট এই দুটো শব্দ বললেই আপনাদের আর বুঝতে হতো না। এসএসসি বলেছে। আমি এসএসসির হয়ে এখানে ওকালতি করতে আসেনি, কিন্তু এই কথা এসএসসি হলফনামা আকারে জানিয়েছে, এরা অযোগ্য, এরা যোগ্য। না না না, সম্পূর্ণ ভুল। আপনাকে যে বলেছে সম্পূর্ণ ভুল কথা বলেছে। কল্যাণ ব্যানার্জি বলেছে। না, একদমই বলেনি। হতেই পারে, ওনার কাছে ভুল ইনফরমেশন থাকতেই পারে। আমি এসএসসি চেয়ারম্যানের আবার কষ্ট করে আর্কাইভ থেকে ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারি। শুধু ওনার কোট অ্যান্ড কোট আপনি শুনে রাখুন আপনার তথ্যের জন্য, যে এসএসসি এরা হচ্ছে চিহ্নিত অযোগ্য। আমার সাংবাদিক প্রতিনিধি, আমার সহকর্মী কৃষ্ণেন্দু প্রশ্ন করছে বাকিরা কি যোগ্য? এটা আপনি অনেক আগের কথা বলছেন। না, উনি 3বার তারপরে বলেছেন কাগজে, যখন এই নিয়ে যখন শুনানি চলছিল। আপনাকে জানিয়ে রাখি প্রতাপ বাবু, একবারও এসএসসির তরফে বলা হয়নি বাকিরা যোগ্য। তাহলে আপনাদের এই দুর্ভোগের মানে মুখোমুখি হতো না। কোর্টে অঙ্কিতা অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের এক নেতার মেয়ে, তার চাকরি চলে গিয়েছিল। আমরা দিনের পর দিন ঘন্টাখানেক সঙ্গে সুমন আলোচনা করেছি। অঙ্কিতা অধিকারীর চাকরিটা যিনি পেলেন তার নাম ববিতা সরকার। শুধু একটু আমি সংশোধন করে দিই, নেতা নন, শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রী এইখানে কি বলছো? দুটো পোস্টে তুলনা হয়? যখন এই ঘটনাটা ঘটেছে তখন তিনি আবার বামপন্থী ছিলেন হয়তো, সম্ভবত। তৃণমূলের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আমি বলছি পরবর্তীকালে, তার আগে তো তিনি বামপন্থী নেতা ছিলেন। মুশকিল হচ্ছে, ধরুন অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হলো, চাকরি পেল কি কোর্টের নির্দেশে ববিতা সরকার।
পরবর্তীকালে দেখা গেল ববিতা সরকারের স্কোর শিটেও অসঙ্গতি রয়েছে, যার জন্য ববিতা সরকারের চাকরিটাও চলে গেল। তার মানে কোর্টের তত্ত্বাবধানে কিছু হলে সেখানেও তো কোনো না কোনো এররের সম্ভাবনা থাকছে। দেখুন, প্রশ্ন হচ্ছে দাগিদের জন্য দরদ কেন? বারবার এই প্রশ্ন চাকরিহারা শিক্ষকরা তুলেছেন। শতরূপ কি বলে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে যে প্রশ্নটা করেছেন দাগিদের জন্য কেন এই তৎপরতা, তার কারণটা হচ্ছে দাগিদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার দল পয়সা খেয়েছে, বাংলা কথা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট আজকে এমন কোনো নতুন কথা বলেননি যে আমরা জানতাম না। কেন চাকরি হয়নি ও মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন সবাই জানে কেন চাকরি হয়নি। বামফ্রন্ট সরকার চোর ছিল না, তাই প্রত্যেক বছর চাকরি হতো। তৃণমূলের সরকার, মমতা সরকার চোর, অতএব চাকরি হয় না, বা চাকরি হলেও সে চাকরি চলে যায়। দেখুন, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে দাগি বা টেন্টেড, বারবার করে যেটা অরূপদা যে বলটা খেলার চেষ্টা করছে আমাদেরকে বারবার, আমার মনে হয় যে দাগি বললে একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে কথাটা, সেই সুযোগটাই তৃণমূল নেওয়ার চেষ্টা করছে। এটা দাগি নয়, এটা হচ্ছেন চিহ্নিত দাগি। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, এবং এসএসসি নিজেই জানিয়েছে যখন প্রশ্ন করা হয়েছিল, কোর্ট যখন প্রশ্ন করেছিল যে আপনারা কি দায়িত্বের সঙ্গে বলছেন যে বাকি যারা আছে তারা প্রত্যেকে স্বচ্ছ, তখন বলেছেন আমরা দায়িত্বের সঙ্গে এটা বলতে পারছি না। তার কারণেই আজকে এই রায়টা এসছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, যেটা তুমি প্রশ্ন করলে সুমনদা, বারবার করে গলা শিরা ফুলিয়ে আমাদেরকে এই কথা বলে যেতেই হবে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন বা কিনতে বাধ্য হয়েছেন, এই রাজনৈতিক ব্যবস্থা যে ছেলে মেয়েগুলোকে বুঝিয়েছে যে ভাই তুমি যাই করো না কেন, তৃণমূলকে পয়সা না দিলে তোমার চাকরি হবে না, তারা আসল দাগি নয়। আসল দাগি হচ্ছে যারা টাকাটা খেয়েছে, তারা যারা চুরিটা করেছে তারা। দাগিদের লিস্ট যদি বার করতে হয় সুমনদা, টেন্টেডদের লিস্ট যদি বার করতে হয় সুমনদা, তাহলে তৃণমূলের যে নেতাগুলো পয়সা খেয়েছে তাদের নামের তালিকা ঝোলাতে হবে, এবং সেইটাই হচ্ছে আমাদের বিচারে প্রকৃত টেন্টেডদের লিস্ট, দাগিদের লিস্ট। সেই লিস্টটা না সিবিআই দায়িত্ব ছিল, না তারা বার করেছে, না সুপ্রিম কোর্ট বা আদালত, আমি তাদের যথাযথ সম্মান দিয়ে বলছি, তারা বাধ্য করতে পেরেছেন এখনো পর্যন্ত এজেন্সিগুলোকে যে ভাই আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা একটার পর একটা তদন্তে ফেল করছেন, তাহলে আপনাদের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, আপনারা পয়সা খেয়েছেন যে বারবার করে দায়িত্ব দেওয়ার পর আপনারা করতে পারছেন না, তার জন্য নরক যন্ত্রণা অন্যদেরকে ভোগ করতে হচ্ছে। 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, এখন 5 লক্ষ। কোথাও কি এই তার জীবন দাঁড়িয়ে থাকবে বলো? আজকে যে জয়েন্টের রেজাল্ট আবেদন করেছিল, এখানে সেখানে 5 পরে এত টালবাহানার পরে যে জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরে কি দেখা গেল, র্যাঙ্ক হোল্ডারটা সবাই ইতিমধ্যে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে। জীবন তো করে দাঁড়িয়ে থাকে না, এত বাস্তবতা কি করা যাবে। আমি একটা কথা বলি, আজকে আমি অরূপদাকে অভিনন্দন জানাবো, মানে যে ঘটনা ঘটার পরে এমনকি কুণাল ঘোষ পর্যন্ত মুখ খুলতে লজ্জা পাচ্ছে, সেটাকে নিয়ে অরূপদা 3.5 মিনিট ভাষণ দিল। এটা যে কত বড় নিজের ক্ষমতা যে দেখালো, আমি প্রশংসা করার ভাষা পাচ্ছি না। কিন্তু আমি অরূপদাকে বলি, অরূপদা এই যে পরেশ অধিকারীর কথা বললে নাকি বামফ্রন্ট সরকারের সময় তার মেয়ের জালি চাকরি হয়েছিল, বামফ্রন্টের সময় হয়নি। আমি আরও স্পেসিফিক্যালি বলছি 2018 সালের শেষ দিকে, পুজো বা পুজোর জাস্ট পরে, একেবারে পরেশ অধিকারী যখন তৃণমূলে যোগ দিলেন, যেদিন বিকেলবেলা, তার পরের দিন অঙ্কিতা অধিকারীর নাম লিস্টের বাইরে থেকে ঢোকানো হয়েছিল, এবং সেটা খবর হয়। তার থেকে বড় কথা, অরূপদা যে কথাটা বলছে, ববিতা সরকার তার পরবর্তীকালে তাকে সরিয়ে যে চাকরি পেল, দেখা গেল তার ডকুমেন্টে গন্ডগোল আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে তো অঙ্কিতা অধিকারী চুরির চাকরিটা মিথ্যে হয়ে যায় না। সুতরাং অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারী চোর, এবং তৃণমূল চাকরির বিনিময়ে তার বাবাকে কিনেছে, এটাও তো মিথ্যে নয়। কিন্তু আমি বলছি, একজন বামপন্থী নেতা যিনি এতদিন বামপন্থী করে পদে ছিলেন, তাকে এত সহজে কিনে নেওয়া, সেটাও তো মানে বামপন্থার পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। সে তো আমাদের রাজ্যে যা হচ্ছে কোনটাই বা কার পক্ষে ভালো বিজ্ঞাপন, সেটা নিয়ে যেদিন আলোচনা হবে, দলবদলের সংস্কৃতি নিয়ে সেদিন বলবো। কিন্তু এটা ঘটনা যে অরূপদা যে কথাটা বললো, পরেশ অধিকারীর মেয়ের জাল চাকরিটাও তৃণমূল আমলে, এবং যেদিন তৃণমূলে যোগ দিয়েছে পরের দিন তার নামটা লিস্টের থেকে বাইরে থেকে উঠেছে। ও যেটা বললো তথ্যগতভাবে ঠিক বললো না। কিন্তু আজকে আমি জাস্ট আমার কথাটাকে শেষ করছি দুটো কথা বলে। আজকে আমাদের ভাই যে কথাটা বললেন, যিনি শিক্ষক যিনি আছেন এখানে, প্রতাপ, উনি যে কথাটা বললেন, দেখুন আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরে, ফাইনাল রায় চলে আসার পরেও তোমাদের কোনো চিন্তা নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছেলেমেয়েগুলোকে ডাকলেন যে তোমাদের সমাধান করে দেবো, করে সমাধান করার নাম করে ডেকে এনে সুবোধ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। তারপরে তাদেরকে ওখানে দাঁড়িয়ে বলা থেকে শুরু করে একাধিকবার যে তোমাদের কোনো চিন্তা নেই, কোনো পরীক্ষা দিতে হবে না, আমি সব বুঝে নেবো, আমি সব দেখে নেবো, প্রথমে যোগ্যদেরটা দেখি, তারপর অযোগ্যদেরটাও দেখবো। এই যে আপনি বলে 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 তাদের প্রস্তুতির সময়টাকে নষ্ট করলেন, মিথ্যে আশ্বাস দিলেন, এর বিচারটা কে করবে? আমি জাস্ট 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। আজকে ভাই যে কথাটা বললেন, দেখুন আমাদের যাবতীয় সিম্প্যাথি আছে, এবং এটা ঘটনা আমরাও চাই। আমি দাঁড়িয়ে বলছি এখানে, যদি কোনো রকম পথ আজও বার করা যায় ওনাদেরকে, অন্য কোনো পথে, যাদের কোনো দোষ নেই তাদের চাকরিটাকে সুরক্ষিত করার, আমরা সবসময় সেই পথের পক্ষে। কিন্তু ভাই আপনাকে আমি বলছি, আপনি যে কথাটা বললেন না, উইথ অল সিম্প্যাথি আমি বলছি যে ডিপার্টমেন্টাল একটা এক্সামের মধ্যে দিয়ে হোক। মুশকিলটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম তো চাঁদ বা মঙ্গল গ্রহ থেকে লোক এসে নেবে না, এই তৃণমূল সরকারের লোকেরাই নেবে। তো যারা এসএসসির নাম করে চাকরি পেয়েছে তারা কি ডিপার্টমেন্টাল এক্সামে গিয়ে সবাই সাধু সন্ন্যাসী হয়ে যাবে? চোর তো চোরই থাকবে। সুতরাং এটা আপনাদের দোষ নয়, কিন্তু এটা বাস্তবতা। আর আমার শেষ কথা সুমনদা এই প্রসঙ্গে, এই যে কোর্টকে, আজকে আদালতকে যাবতীয় সম্মান দিয়ে জিজ্ঞেস করছি
বলছি যে এই যে বারবার করে এই জিনিসটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ওনার দলের নেত্রীরা বিভিন্ন সময়, এমনকি সন্দেশখালীর ক্ষেত্রে তোমাদের মনে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলে দিল কোর্টের নাকি বারণ আছে শাহজাহানকে অ্যারেস্ট করতে। পরের দিন বিচারপতি নিজের চেয়ারে বসে বললেন যে আমাদের এরকম কোনো নির্দেশ নেই। এই যে বারবার করে আদালতকে দেখিয়ে নিজেদের চুরিটাকে ঢাকছেন এবং একেবারে মিথ্যে কথা বলছেন যে আদালতের জন্য চাকরি হচ্ছে না। এর আগে হাইকোর্ট একথা পর্যন্ত বলেওছে যে যদি আদালতের নামে কেউ এটা বলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আজ অব্দি সে ব্যবস্থা হয়নি কেন? সুমন, এখানে টেন্টেড মানে যদি হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, আমি জানতে চাই 10,383 জনের বিনিময়ে গোটা ত্রিপুরা সিপিএম কি টাকাটা নিয়েছে না মানিক সরকার টাকাটা নিয়েছিল? যদি লজিক এটাই হয়, যদি অর্থ তুমি বলছো ভাই নিরপেক্ষ না সিপিএম, তুমি মিথ্যা করবে, তুমি নিরপেক্ষ না, তুমি মিথ্যা করবে, আমি বলছি যে ওই অর্ণবদা যেরকম নিরপেক্ষ, শামীমদা সেরকম নিরপেক্ষ, ফালতু বাবাল করে লাভ নেই। আমি যে কথাটা বলছি সময় নষ্ট করে লাভটা কি আছে? আমি বলছি কি, ত্রিপুরাতে তো তৃণমূল কংগ্রেস মাঝখানে 6.5 মাসের জন্য জাতীয় দল হয়ে গেছে, ত্রিপুরায় গেছিল। আমি তৃণমূলের কোনো নেতাও মঞ্চ থেকে দাবিটা করেননি যে বামফ্রন্ট সরকারের চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি ছিল, চুরি ছিল। আমি বললাম, আমি তোর প্রশ্ন শুনেছি। বরং এই যে 10,300 জন যাদের চাকরিটা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের চাকরিটা বামফ্রন্ট দিয়েই ছিল। যে কারণে চাকরিটা বাতিল হয়েছে তারা হচ্ছে ইকোনমিক্যালি উইক বলে, যে ক্যাটাগরিটা কোর্ট বলেছে যে এইটা কোনো ক্যাটাগরি হতে পারে না, সেইটাকে কোর্টের সেই রায়টাকে আমরা মাথা পেতে নিয়েছি। কিন্তু তারা পয়সা দিয়ে চাকরি কিনেছেন বলে নয়, বরং তাদের গ্রাসাচ্ছাদনের পয়সা নেই বলেই তারা চাকরিটা পেয়েছিল। সুতরাং বারবার করে মিথ্যাটা দয়া করে বলো না। এই একই ন্যারেটিভ বারবার করে আমরা দেখেছি, যখনই কোনো ঘটনা ঘটে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ফ্রেম করবার জন্য করা হয়। কিন্তু আখেরে আপনি অবশ্যই ফ্রেম তো করতেন। আর কি করার সময় কি করেছিলেন? আমি সোমা বলছি, সোমাকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। বিশ্বনাথ চক্রবর্তী কি সেই সময় আমি জানি না। যেভাবে এখানে ন্যারেটিভটা ফ্রেম করলে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সর্বোচ্চ আদালতে যত কুৎসা তত আসামি মারবে। আমি যে সর্বোচ্চ আদালতের রায়টা মানতে পারছে না। সর্বোচ্চ আদালত তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত দল বলেছে, দুর্নীতিগ্রস্ত সরকারকে বলেছে, দুর্নীতিগ্রস্ত একটা সরকার বলেছে। আজকেই বলেছে যে সরকার দায়ী, দুর্নীতি সরকার দায়ী। টাকা তুলেছে তোমরা, টাকা আমরা টাকা তুলেছো, টাকা দুর্নীতিগ্রস্ত দল বাঙালি সমাজকে ঠিক আছে। দেখুন একটা কথা কি না, এদের দলটা খুব সৎ, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মন্ত্রীগুলো চোর। এটা তো বলেছে যে মন্ত্রীগুলোর ক্যান্ডিডেট ইত্যাদি। আমি বলছি কি, অরূপদা এর আগে ওবিসি মামলা নিয়ে বলুন, ঠিক কথা বলেছে যে হাইকোর্টের কথাকে সুপ্রিম কোর্ট ওভাররুল করে দিয়েছে। এই ক্ষেত্রে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট, তারপরে ওদের যে রিভিউ পিটিশন, সবে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এখানে নিয়োগে দুর্নীতি হয়েছে। অতএব না ফালতু গলাবাজি করে লাভ নেই। তৃণমূল চুরি করেছে, এটা প্রমাণিত, কিন্তু মুশকিলটা হচ্ছে চোরগুলো শাস্তি পাচ্ছে না। যদি একজনও সৎ শিক্ষক থেকে থাকে শাস্তিটা পাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন করার এখানে সজল লাগে একটা প্রশ্ন করার আছে। আমরা রাহুল সিনহার একটা কথা শুনলাম এবং শুভেন্দু অধিকারীকেও বলতে শুনলাম, আমার ঠিক কথা বলেছেন, একদম কায়মনোবাক্যে একমত তাদের সাথে, যে গোটা মন্ত্রিসভা দুর্নীতিটা করেছে, প্রত্যেকজন মন্ত্রী জেলে যাওয়া উচিত। এটা তো 2016 সালের নিয়োগের দুর্নীতি, তাহলে কি 2016 সালে যারা যারা মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী সহ প্রত্যেকে জেলে যাবে? তো এই মুহূর্তে সকলের এই জায়গাটা আসা উচিত যে 7 আর 14 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক, এবং সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক, এবং যাতে অন্তত সেই অংশটা পরীক্ষায় বসতে পারে। সেটা হচ্ছে এই সংখ্যাটা, যেহেতু আমি বলছি 8,000-এর মধ্যে শিক্ষকের সংখ্যাটা কম, গ্রুপ সি গ্রুপ ডি বেশি, ওই সংখ্যাটা যদি স্কুল সার্ভিস কমিশন সত্যি আগে দিয়ে দিতে পারতো, অবশ্যই দিতে পারতো, আজকে দেবে। প্রথম কথা হচ্ছে আইনি পদ্ধতিতে এটা প্রমাণ হওয়া উচিত কারা টাকা খেয়েছে। কুণাল ঘোষ একটু সাহায্য করুন, উনি অন্ততপক্ষে একজন মন্ত্রীর নামটা বলে দিক আইনের কাছে গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে জটিলতা হবে কিনা। অনন্ত আপনারা এবার আবার টাকা খেলে জটিলতা হবে, টাকা না খেলে জটিলতা হবে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক বলেছেন, ওই টেন্টেডদের মানে চিহ্নিত টেন্টেডদের লিস্টে গ্রুপ সি গ্রুপ ডি সংখ্যাটা বেশি। এখানে একটা কথা অনন্ত আপনাকে মনে করাই, সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ব্যবস্থা করলো, ডিসেম্বর মাস পর্যন্ত যে রিলিফটা দেওয়া হলো শিক্ষকদেরকে, যারা শিক্ষক তাদেরকে কিন্তু স্কুলে গিয়ে পড়িয়ে ইন্টারিম যে রিলিফটা পেতে হবে। আর গ্রুপ সি গ্রুপ ডি যারা, যেখানে আপনি বলছেন যে মূলত যেখানে দুর্নীতিটা হয়েছে, তারা কিন্তু কিচ্ছু না করে বাড়িতে বসে টাকাটা পাবে, তার ব্যবস্থা করেছেন মমতা ব্যানার্জি। বোঝা যায় টাকাটা কোত্থেকে খেয়েছেন। এবং আমার শেষ কথা হচ্ছে, এই যে অযোগ্যদের ব্যাপারটা দেখবো বলে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে যোগ্যদেরটা দেখে নিই, তারপর অযোগ্য
অযোগ্য কাদের বলা হচ্ছে, তোমাদের ব্যাপারটাও দেখবো। সেই ব্যাপার দেখাটা কি এইটাই ছিল যে নানা অছিলায় এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেও অযোগ্যরা, যে চিহ্নিত অযোগ্যরা যাতে একবার পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থা করা, এইটাই কি অযোগ্যদের ব্যাপারটাকে দেখা ছিল? তোমার একটা কথা সিবিআই এর উপর বর্তায় না, যে কথাটা বলা হলো এক্ষেত্রে এসএসসির উপর বর্তায়, দেখো দুর্নীতি তদন্তের দায়িত্বটা কিন্তু সিবিআইকেই দেওয়া হয়েছে। এবং যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে ডেকে কেন জানা হবে না ভাই টাকাটা কার কাছে দিয়েছিলে? আমি বললাম যে কোন তালিকা পাবলিশ করার দায়িত্ব সবসময় যে পরীক্ষা নিয়েছে তাকে দেওয়া হয়েছে, ওটা সিবিআই করতে পারবে না। কিন্তু এইবার আমার প্রশ্নটা হচ্ছে এই চিহ্নিত অযোগ্যদেরকে ডেকে প্রশ্ন করার থেকেও বড়, যেটা শুভময়দা বললেন ঠিক কথা, এদেরকে ডেকে প্রশ্ন করার ব্যবস্থা রাষ্ট্রের আছে। এই যে কুণাল ঘোষের ইন্টারভিউটা তোমরা দেখালে, আমার যতদূর আমার খুব ভুল না হলে গত বছর 1 মে ইন্টারভিউটা তোমরা করেছিলে, তোমরা লাইভ করেছিলে। এবার ঘটনাটা হচ্ছে, এবং সেদিন থেকে এটা আমার একটা যুগপৎ বিষয়, সেদিন কেন এরকম হলো না যে এবিপি স্টুডিওয়ে বসে তুমি যখন ইন্টারভিউটা করছো এবং উনি এই কথাগুলো বললেন, তারপরে সিবিআইয়ের অফিসাররা এবিপি স্টুডিও এসে বাইরে ঘরে অপেক্ষা করবে না, এখান থেকে কুণাল ঘোষ ইন্টারভিউটা শেষ করে ঘর থেকে বেরোবেন, সিবিআই ওনাকে গাড়িতে তুলবেন গ্রেপ্তার করার জন্য না, কিন্তু এই প্রশ্নটা করার জন্য যে আপনি বলুন সেই মন্ত্রীটি কে যিনি 7.5 লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন। যদি সিবিআইয়ের এই আন্তরিকতা থেকে থাকে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে খুঁজে বার করতে হবে চোরেদেরকে, তাহলে কেন একটা লোক দাঁড়িয়ে বলছে যে আমি জানি ক্যাবিনেটে কে চুরি করেছে, আমি জানি যে 2016 সাল থেকে চুরি হচ্ছে, আমি জানি দল সব জানতো, একটা লোক লাইভ ক্যামেরার সামনে এসে লাইভ টিভিতে বলছে, তারপর আজকে পর্যন্ত তাকে আজ পর্যন্ত সিবিআই প্রশ্নটুকু করলো না যে সেই মন্ত্রীর নামটা কি। আমি এই কারণটা আমি জানতে চাই। না আমি সুমনদা একটা লাইন আমি বলি, আপনি চাল আর কাকড়ের কথা বলেছেন, আগে কারণ এই চাল আর কাকড় ওটা আমায় প্রশ্ন করেনি, সুমনদাকে করেছে। চাল আর কাকড় সিবিআই কেন, না না সেটা তো আপনাকে করেছে, আমাকে করেনি, আমায় করেছে বলতে উত্তর দিচ্ছি। চাল আর কাকড় আলাদা করতে কেন পারিনি বললেন সিবিআই? এটা তো সিবিআই কিছু করার আগে অনেকদিন আগে অভিজিৎ গাঙ্গুলি করে দিয়েছিলেন, 8,000 ছেলে মেয়ের চাকরি বাতিল করে ঘোষণা করে দিয়েছিলেন। খুব ভালো লাগলো যে প্রথম কথা দিনটাকেও শতরূপ মনে রেখেছে 1 মে, হ্যাঁ মে দিবসে মার্কসের বাণী না মনে রেখে যে কুণালদার বক্তব্য পুঙ্খানুপুঙ্খ মনে রাখছে শতরূপ, এটা অত্যন্ত আমাদের কাছে ভালো সব মনে রেখেছি। মমতার বাড়িতে 1,000 টাকা আছে, সব বক্তব্য মনে রেখেছি। মমতাকে গ্রেফতার করুন, মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করুন, মমতার বাড়িতে 1,000 টাকা আছে, সব মনে আছে, সব মনে আছে। চিৎকার করে ফেলে মমতা ব্যানার্জির বাড়িতে 1,000 টাকা আছে, তার মাঝখানে ঢুকতে হবে। রিভিউ পিটিশন দাখিল করেনি, রাজ্য সরকার চেষ্টা করে গলাবাজি করো না, আবেগ নিয়ে খেলতে হবে। আমি খালি জানতে চাইছি, আমি চেঁচামেচির মধ্যে যাচ্ছি না, জানতে চাইছি এই যে রিভিউ পিটিশনটাকে নিয়ে বারবার কথা বলা হচ্ছে না, খালি একটা জিনিস জানতে চাই, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই 3টে স্তরে রাজ্য সরকার এমন কোন কাগজটা দেয়নি, কি এসএসসি এমন কোন কাগজটা দেয়নি যে বাড়তি কাগজটাকে দিয়ে রাজ্য সরকার রিভিউ পিটিশনটা করেছিল, যে ওরা আশা করছিল নতুন কোনো রায় আসবে? খালি জানতে চাইছি এটা। আমি বলছি অরূপের কি উত্তর আমি জানি না, কিন্তু ডে 1 থেকে এই অনুষ্ঠানে এবিপি আনন্দে আমরা বলেছি যে রিভিউ পিটিশন, তার বারবার এই নিয়ে আইনজীবী যারা গেস্ট এসছেন ফিরদৌস সহ তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে রিভিউ পিটিশন এক হচ্ছে সেই বেঞ্চেই যায়, সেই বেঞ্চে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি সরে যাওয়ার পর আরেকজন যে মাননীয় বিচারপতি আছেন তার কাছে যাবে, 1। 2 হচ্ছে রিভিউ পিটিশনে মূল রায় পরিবর্তিত হয়েছে সেই সংখ্যা 0.01% নয়। তো সুতরাং রিভিউ পিটিশন নিয়ে আমি কোনো আমি বলছি যে এই যে আশার বেলুনটা ফোলানো উচিত। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জানবো আপনাদের সামনে তালিকা বলছে, অজিত ব্যানার্জির নামটা বলা হলো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বাংলার চ্যাপ্টারের, স্বপন ব্যানার্জি যিনি কিনা বাবুন ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মোহনবাগানের ফুটবল সেক্রেটারি, গ্রাউন্ড সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কবাডি অ্যাসোসিয়েশনের মাথায় আছেন। দেখুন, ইনি কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছেন বলে আমি তো শুনিনি অন্ততপক্ষে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আমি বুঝতাম, মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে প্রিয়রঞ্জন দাসমুন্সির নামটা বলা হলো না সুমনদা, দেখুন প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন কংগ্রেস সরকারে নেই, যখন
তখনও ফুটবলে তার কন্ট্রিবিউশন বা তার ভূমিকা আমরা জানি। ধরুন অরুণ জেটলি, আমি বলছি আমার বিরোধী দলের, কিন্তু বিজেপি যখন ক্ষমতাতে নেই তখনও ডিডিসিএতে অরুণ জেটলির কন্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা রয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওনার একেবারে সহোদর ভাইরা যে এত বড় ক্রীড়াবিদ, এটা পশ্চিমবাংলার কোন ব্যক্তিটি জানতো? এবং আমি বলছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। তোমার সঙ্গে আমি একমত নই শতরূপ, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন তো পরের ব্যাপার, সেই পথটায় প্রথম কথা কি করে পৌঁছলেন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে, এক। দুই হচ্ছে যে সেখানে যদি ঠিক যেমন শিক্ষার ব্যাপারে আমরা বলি যে কলেজের পরিচালন সমিতিতে কেন শিক্ষাবিদ থাকবে না, যিনি খেলাটা, আমি তো তোমার সঙ্গে একমত, আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি কন্ট্রিবিউশন তো পরে। আমি সুতরাং সেই কারণে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জয়শাকে নিয়ে কথা তো আমরা চিরকাল বলে এসেছি, মানে একদম সত্যি কথা, কিন্তু আপনি আপনার সহোদর ভাইদেরকে পশ্চিমবাংলার ময়দানের মালিকানা লিখে দিয়ে তারপর আপনার মুখে কথা আমাদেরকে শুনতে হবে। আমি শতরূপের এই এতগুলো একমত শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যখন জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বুদ্ধবাবু দাঁড়িয়ে বলছে আমার ক্যান্ডিডেট প্রসূনবাবু কলকাতার নগরপাল, তখন শতরূপের সাথে আমি একমতই হতে পারছি। এই যে এত স্টেডিয়াম ফুটবল নিয়ে বললো সিপিএম এইসবের ঊর্ধ্বে, কারণ ওরা স্টেডিয়ামে হোপ 86 করতো, রাজীব গান্ধীর দেওয়া ভারত সরকারের টাকায় তৈরি হওয়া স্টেডিয়ামে হোপ 86 আমার বাড়ির পাশে না গীতাঞ্জলি স্টেডিয়াম কেমন বামফ্রন্ট সরকার শুরু করে দিয়ে শেষ করে দিয়ে গেছিল, ইনফ্যাক্ট ওরা এসে ফিতে কেটেছে, আজ পর্যন্ত সেখানে কোনো খেলা হয়েছে বলে শুনিনি, নিয়মিত মিউজিক কনসার্ট হয়। আমি সেগুলো আজ আলোচনার বিষয় নয়, আমি বলছি কি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কথা, আমার 2007 সাল খুব সম্ভবত বিসিসিআই ইলেকশনে উনি প্রসূন মুখার্জি 6 না 7 সাল জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বলেছিলেন ওর হারা উচিত। কি হয়েছিল? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের ক্যান্ডিডেট প্রসূনবাবু হেরে গেছেন ইলেকশনটা, জগমোহন ডালমিয়াই জিতেছিলেন। অর্থাৎ কথাটা আমি এই কারণে বলছি যে অর্থাৎ নয়, আমি বলছি অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য এক সেকেন্ড হারানোর জন্য সর্বশক্তি 235টা আসন পেয়ে যে লোকটা তার কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যদি মনে করতেন যে এবার আমি ঢুকে ওখানে ভোটটা করাবো, তাহলে জগমোহন ডালমিয়ার পিতৃপুরুষের ক্ষমতা ছিল না সেই ভোটটা জেতার। সুতরাং কথা তখন সিঙ্গুর নন্দীগ্রাম এপিসোড শুরু সিপিএম এর পায়ের তলায় অরূপ যে শব্দবন্ধটা বললেন ঠিক এইভাবে নয়, বলেছিলেন জগমোহন ডালমিয়া নাম না করে বলেছিলেন অশুভ শক্তি।